গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু জেডি কেমিস্ট্রি। আজকে আমরা সলিউশন পার্ট 5-এ চলে এসেছি, যেখানে আমরা একটি গুরুত্বপূর্ণ কলিগেটিভ প্রপার্টি সম্পর্কে আমরা দেখব। আমরা আগের দিনই দেখেছিলাম যে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি কলিগেটিভ ধর্ম। আজকে আমরা দেখব দ্রবণের হিমাঙ্কের অবনমন, অর্থাৎ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অফ এ সলিউশন সম্পর্কে আমরা দেখব। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক বলতে কি বোঝায়। এই চ্যাপ্টারের কনসেপ্ট অনুযায়ী হিমাঙ্ক বলতে বোঝায় যে উষ্ণতায় কোনো তরল দশার বাষ্পচাপ তার কঠিন দশার বাষ্পচাপের সমান হয়, সেই উষ্ণতাকেই আমরা তরলের হিমাঙ্ক বলি। অর্থাৎ অ্যাট দিস টেম্পারেচার দ্য ভেপার প্রেশার অফ এ লিকুইড ফেজ ইজ ইকুয়ালস টু দ্য ভেপার প্রেশার অফ এ সলিড ফেজ। এবং এই অবস্থায়, অর্থাৎ যখন তরলটি হিমাঙ্কে থাকবে, তখন তার কঠিন দশা এবং তরল দশার বাষ্প চাপ সমান হয়ে যাবে এবং তরল এবং কঠিন দশার মধ্যে একটি সাম্য রচিত হবে। এটা হচ্ছে হিমাঙ্কের একটা নতুন ডেফিনেশন এই চ্যাপ্টার সংক্রান্ত। তো আমরা দেখলাম যে হিমাঙ্ক বলতে বোঝায় যে তরলের দুটি দশা, অর্থাৎ কঠিন এবং তরল দশার মধ্যে বাষ্পচাপ যখন যে উষ্ণতায় সমান হয়ে যায়, তাকে আমরা সেই তরল পদার্থটির হিমাঙ্ক বলি। তো আমরা এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো আমরা আগের দিনের মতনই বাষ্পচাপ বনাম উষ্ণতার একটা গ্রাফ নিয়ে আমরা আলোচনা করছি, বা লেখচিত্র নিয়ে আমরা একটা আলোচনা করছি, যেখানে ওয়াই অ্যাক্সিস বরাবর বাষ্পচাপ বা ভেপার প্রেশার এবং এক্স অক্ষ বরাবর উষ্ণতা বা টেম্পারেচারকে একটি কার্ভ আমরা আলোচনা করব। তো আমরা ধরে নিলাম যে এটি একটি বিশুদ্ধ তরলের বাষ্পচাপ। এটি হচ্ছে বিশুদ্ধ তরলের বাষ্পচাপের একটা কার্ভ। তো বিশুদ্ধ তরলের বাষ্পচাপ আমরা জানি যে দ্রবণের বাষ্পচাপের থেকে বেশি হয়, অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ কম হয়। আমরা আগেই পড়েছি যে কোনো একটা অনুদ্বায়ী দ্রাবককে যদি কোনো একটা বিশুদ্ধ দ্রাবকের মধ্যে দ্রবীভূত করা হয়, তাহলে বাষ্পচাপ কমে যায়, অর্থাৎ অবনমন হয়। তো এখন এটা হচ্ছে আমরা বলতে পারি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, বা এটা আমরা বলি যে পিওর সলভেন্টের বাষ্পচাপ, এবং এটা কিন্তু তার লিকুইড ফেজ এর কার্ভ আমরা দেখতে পাচ্ছি। এটা তরল অবস্থার কার্ভ। এখন এই অবস্থায় যদি আমরা দ্রবণের কথা ভাবতাম, তাহলে আমরা বলতে পারতাম যে দ্রবণের বাষ্পচাপটা কিন্তু এই বিশুদ্ধ বাষ্পচাপ অপেক্ষায় কম। এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে সলিউশনের বাষ্পচাপের কার্ভ, অর্থাৎ এটাও কিন্তু লিকুইড ফেজেরই বাষ্পচাপ। আমরা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো উষ্ণতায় সলিউশনের যে বাষ্পচাপ হবে তার থেকে পিওর লিকুইড বা পিওর সলভেন্টের বাষ্পচাপ কিন্তু বেশি হবে। যদি আমরা এই তাপমাত্রায় দেখি, তাহলে সলিউশনের বাষ্পচাপ এখানে, এটাকে এক্সটেন্ড করে এখানে বাড়িয়ে পিওর সলভেন্টের বাষ্পচাপ কিন্তু বেড়ে যাচ্ছে। এটা আমরা আগেই পড়েছি। তো আমরা ধরে নিচ্ছি যে এই দুটো কার্ভের মধ্যে এইগুলো কিন্তু সবই তরল দশার কার্ভ। এখন আমরা ধরে নিচ্ছি যে এখানে বিশুদ্ধ যে লিকুইডটা আছে বা পিওর সলভেন্টটা যেটা আছে, বিশুদ্ধ দ্রাবক যেটা আছে, তার কঠিন দ্রাবের কার্ভটা হচ্ছে এরকম স্টিপ একটি কার্ভ এরকম উঠে যাবে। এটা তার কঠিন অবস্থার কার্ভ। এটাকে আমরা বলছি যে এটা হচ্ছে সলিড স্টেটের কার্ভ। এখন কোন পয়েন্টে এটা মিশবে, তাহলে আমরা ধরে নিতে পারি এই কার্ভটাকে যদি এগোই, তাহলে এই পয়েন্টে আমরা পিওর সলভেন্ট তার কঠিন দশার সঙ্গে সলিড ফেজের সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে আমরা যদি একটা রেখাকে টানি, তাহলে এই যে তাপমাত্রাটা আমরা পাবো, সেটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের টিএফ, অর্থাৎ ফ্রিজিং টেম্পারেচার অফ এ পিওর সলভেন্ট। এবার আমরা যদি এই কার্ভটাকেও যদি এদিকে এক্সটেন্ড করি, তাহলে আমরা দেখব এই পয়েন্টটা এখানে মিশছে। তাহলে আমরা এটাকে যদি নিচের দিকে বাড়াই, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পাবো, যেটাকে আমরা বলতে পারি দ্রবণের হিমাঙ্ক টিএফ ড্যাশ।
এবং এখান থেকে পরিষ্কার যে টিএফ ড্যাশ ইজ লেস দ্যান টিএফ, অর্থাৎ এখানে টিএফ ড্যাশের মানটা কিন্তু দেখা যাচ্ছে টিএফ এর থেকে কম। তাহলে ডেল টিএফ কোনটুক, এটা হচ্ছে আমাদের ডেল টিএফ, এতটুকু হিমাঙ্কের অবনমন ঘটলো। তাহলে আমরা বলতে পারি যে ডেল টিএফ অবনমন কতটুকু ঘটেছে, টিএফ মাইনাস টিএফ ড্যাশ, এতটুকু হিমাঙ্কের অবনমন ঘটেছে। তাহলে টিএফ মাইনাস টিএফ ড্যাশ, তাহলে এখানে দেখা যাচ্ছে যে যেই মাত্র একটা পিওর সলভেন্ট সলিউশনে পরিণত হলো, সঙ্গে সঙ্গে তার হিমাঙ্ক বা তার ফ্রিজিং পয়েন্ট কিন্তু হ্রাস পেয়ে গেল। এটা গ্রাফিক্যালি বোঝানোর জন্য একদম সোজা গ্রাফিক্যালি জিনিসটা বুঝতে পারলে। তাহলে আমরা দেখলাম যে টিএফ ড্যাশ থেকে বড়, অর্থাৎ পিওর সলভেন্টের যে ফ্রিজিং পয়েন্ট সেটা কিন্তু সলিউশনের ফ্রিজিং পয়েন্টের থেকে বেশি। অর্থাৎ আমরা বলতে পারি যেইমাত্র একটা পিওর সলভেন্ট সলিউশনে পরিণত হলো, তার ফ্রিজিং টেম্পারেচার বা ফ্রিজিং পয়েন্ট কিন্তু হ্রাস পেয়ে গেল, ফ্রিজিং পয়েন্ট কিন্তু হ্রাস পেয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কথা বলতে পারি। এখন আমরা দেখব যে এই ফ্রিজিং পয়েন্টকে নিয়ে রাউল্টের কি সূত্র আমাদের কাছে আসছে। রাউল্টের সূত্র সম্পর্কে আমরা এখন দেখব যে রাউল্টের সূত্রে কি বলেছে, কোনো দ্রাবকে কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজী দ্রাব যুক্ত করলে দ্রবণের যে হিমাঙ্কের অবনমন ঘটে তা দ্রবণের মোলাল, মাথায় রাখতে হবে মোলার নয় কিন্তু মোলাল গারত্বের সমানুপাতিক। তাহলে এভাবে আমাদের বলতেই পারে যে দ্রবণের হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটি বিবৃত করো। তাহলে কিন্তু আমাদেরকে এভাবে রাউল্টের সূত্রটা লিখে নিতে হবে। তাই রাউল্টের সূত্র অনুযায়ী আমরা দেখলাম কি, যে ডেল টিএফ অর্থাৎ হিমাঙ্কের অবনমন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোলালিটি অফ দ্য সলিউশন। এখানে এম হচ্ছে মোলালিটি অফ এ সলিউশন, সলিউশনের মোলাল গারত্ব। এটা আমরা দেখে নিলাম। এটা আমাদেরকে বলেছে হচ্ছে রাউলস তার সূত্রে। এখন মোলাল গারত্ব বলতে আমরা কি বুঝি? মোলাল গারত্ব বলতে আমরা বলতে পারি এখানে যে ডেল টিএফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল নাম্বার অফ মোলস অফ নন volatile solute, number of moles of non-volatile solute, weight of a pure solvent, it is in kg, কেজিতে ওর ওয়েট অফ এ পিওর সলভেন্ট। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ডেল টিএফ অর্থাৎ হিমাঙ্কের অবনমন এটি কার সঙ্গে সমান হচ্ছে, নাম্বার অফ মোলস অফ নন ভোলাটাইল সলিউট। অর্থাৎ নাম্বার অফ মোলসের সঙ্গে যেহেতু সম্পর্কিত এটা, সুতরাং আমরা বলতে পারি যে ডেল টিএফ ইজ এ কলিগেটিভ প্রপার্টি।
প্রপার্টি। আমরা কলিগেটিভ প্রপার্টিতে কি দেখেছিলাম, যে এই প্রপার্টি শুধুমাত্র নাম্বার অফ মোলসের উপর ডিপেন্ড করে, কিন্তু নাম্বার অফ নেচার অফ দ্য পার্টিকেলসের উপর ডিপেন্ড করে না, নাম্বার অফ পার্টিকেলসের উপর ডিপেন্ড করে, তাকে আমরা কলিগেটিভ প্রপার্টি বলি। তো রাউল্টের সূত্র থেকে দেখা যাচ্ছে যে এটা নাম্বার অফ মোলস বা নাম্বার অফ পার্টিকেলসের উপর ডিপেন্ড করছে। সুতরাং আমরা বলতে পারি ডেল টি এফ ইজ এ কলিগেটিভ প্রপার্টি, অর্থাৎ হিমাঙ্কের অবনমন দ্রবণের ক্ষেত্রে সেটি একটি কলিগেটিভ বা সংখ্যাগত ধর্ম। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিতে চাই, তাহলে আমাদের বলতে লাগে যে ডেল টি এফ একটা ধ্রুবককে আনতে লাগবে, দ্যাট ইজ ইকুয়ালস টু কে এফ ইন্টু এম। এই কে এফকে কি বলা হয়, মোলাল হিমাঙ্ক ধ্রুবক। হিমাঙ্ক অবনমন ধ্রুবক, বা এটাকে বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। তাহলে এটার নাম, এখান থেকে আমাদের আরেকটা এক্সটেন্ডেড ফর্মুলা ডিরাইভড হলো যে ডেল টি এফ ইকুয়ালস টু কে এফ ইন্টু এম। তাহলে এখানে কে এফ হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে হোয়েন m is equals to 1, then del TF is equals to KF. del TF equals to KF আমরা বলতে পারি। অর্থাৎ কোনো একটা একক মোলাল গারত্বের দ্রবণের যে হিমাঙ্কের অবনমন ঘটে তাকে আমরা মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক বলতে পারি। একক মোলাল গারত্বের দ্রবণের যে পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটে তাকে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক বা কে এফ বলে, তাকে আমরা কে এফ বা মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক বলে থাকি। আবার আমরা বলতে পারি যে এটাও যে 1000 গ্রাম বা 1 কেজি বিশুদ্ধ দ্রাবকে 1 গ্রাম অণু অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী দ্রাবক দ্রবীভূত থাকলে দ্রবণের যে পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটে তাকে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক বলে। তাকেই আমরা মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক বা কে এফ আমরা বলে থাকি। এটা হচ্ছে এইচএস এর জন্য অনেক সময় ডাইরেক্টলি চেয়ে বসে,
যে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক বলতে কি বুঝি, তাহলে জানি আমরা সেটা বলতে পারি। এখন এর ইউনিট নিয়ে যদি আমরা আলোচনায় যাই, যে কেএফ এর ইউনিট, তাহলে আমরা বলতে পারি কেএফ এর ইউনিট সম্পর্কে যে কেএফ ইজ ইকুয়ালস টু ডেল টিএফ বাই এম, এটা আমরা বলতে পারি। এখন ডেল টিএফ হচ্ছে কেলভিন, কেলভিন হচ্ছে তার একক, আর মোলালিটির একক হচ্ছে মোল প্রতি কেজি। তাহলে কেএফ এর ইউনিট গিয়ে দাঁড়ালো কেলভিন কেজি পার মোল। তাহলে কেএফ এর ইউনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা শর্ট কোশ্চেনে অনেক সময় এসে যেতে পারে। কেএফ এর ইউনিট আর কেবি আমরা আগে যে স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে পড়েছিলাম, ইউনিট কিন্তু সেমই থাকলো। আর কেএফ এর মান আমাদের এটা মনে রাখতে হবে যে কেএফ এর মান শুধুমাত্র দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, শুধুমাত্র দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে না। তাহলে কেএফ এর ইকুয়ালস টু আমরা বলতে পারি আর টিএফ স্কোয়ার বাই 1000 এলএফ। এটাও আমাদের একটি ফর্মুলা, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কেএফ ইকুয়ালস টু আর টিএফ স্কোয়ার বাই 1000 এলএফ। আর হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিএফ তো তোমরা জানো বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, এলএফ হচ্ছে গলনের লিনতাপ, বিশুদ্ধ দ্রাবকের গলনের লিনতাপ, অর্থাৎ ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ এ পিওর সলভেন্ট, পিওর সলভেন্টের ল্যাটেন্ট হিট অফ ফিউশন। এটা আমরা জেনে নিলাম যে কেএফ এর মান কি কি বিষয়ের উপর নির্ভর করে। এখন আমাদের যে আগের যে আমাদের ইকুয়েশনটা রাউলসের সূত্রে আমরা পেয়েছিলাম যে টিএফ ইজ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম, এটার থেকে আমরা কি বার করতে পারি? আমরা বলতে পারি যে কেএফ ইন্টু এম, মোলাল গারত্বকে আমরা লিখতে পারি W2 বাই M2, W1 ইন্টু 1000। এটা আমরা মোলালিটির সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে ডেল টিএফ ইজ ইকুয়ালস টু এটা, যেখানে আমরা এটা জানি যে W2 হচ্ছে ওয়েট অফ সলিউট অর্থাৎ দ্রাবের ওজন, M2 হচ্ছে মলিকুলার ওয়েট অফ সলিউট, সলিউটের মলিকুলার ওয়েট, W1 হচ্ছে ওয়েট অফ পিওর সলভেন্ট, পিওর সলভেন্ট বা বিশুদ্ধ দ্রাবকের ওয়েট। এটা আমাদের মোলালিটি জানি। তো এখান থেকে আমরা যে কোনো দ্রাবকের ক্ষেত্রে আমরা আননোন একটা দ্রাবকের ক্ষেত্রে তার মলিকুলার ওয়েট আমরা বের করে আনতে পারি। M2 ইজ ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারি কি KF ইন্টু
W2 ইন্টু 1000, M2 জায়গায় চলে আসবে ডেল TF ইন্টু W1। তাহলে এখান থেকে আমরা একটা আননোন সলিউট পার্টিকেলের মলিকুলার ওয়েট কি হবে সেটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি বের করে আনতে পারি। এই সমীকরণটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো কিছু একটা আননোন দ্রাবক যদি থাকে তাহলে এটা আমরা কিভাবে তার সলিউটের মলিকুলার ওয়েট আমরা বার করতে পারি। আচ্ছা, রাউল্টের সূত্র এই ক্ষেত্রে এর প্রযোজ্যতা কোথায় কোথায় প্রযোজ্যতা হয় আমরা আগেও দেখেছি। এর প্রযোজ্যতা কোথায় কোথায় থাকে, তো অবশ্যই 1 নাম্বার এখানে যেটা বলতে হবে যে এই সূত্রটি শুধুমাত্র অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য ও অসংযোজী দ্রাবের ক্ষেত্রে প্রযোজ্য। 2 নাম্বারটি শুধুমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এই সূত্রটি শুধুমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে প্রযোজ্য, আর নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট, নন অ্যাসোসিয়েটেড দ্রাবের ক্ষেত্রে এটি প্রযোজ্য। এখন আমরা কিছু প্রবলেম সলভ করব এই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টকে নিয়ে। কিছু টাইপের প্রবলেম নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমেই একটা প্রবলেম এরকম দেওয়া আছে যে 250 গ্রাম জলে 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবীভূত দ্রবণের হিমাঙ্ক গণনা করো। কেএফ ইকুয়ালস টু জলের দেওয়া আছে 1.86 কেলভিন কেজি পার মোল। তো এখানে প্রথমেই বলে নেওয়া দরকার এখানে দ্রাবক কোনটি। দ্রাবক কিন্তু ইথিলিন গ্লাইকল এবং এটাকে নন ভোলাটাইল দ্রাবক হিসাবেই ধরে নিতে হবে। এবং এখানে দ্রাবক কি? দ্রাবক কিন্তু জল, 250 গ্রাম জল কিন্তু এখানে দ্রাবক। হিমাঙ্ক গণনা করতে বলছে, অর্থাৎ দ্রবণের হিমাঙ্ক অর্থাৎ TF ড্যাশ এখানে আমাদেরকে গণনা করার কথা বলা হচ্ছে। তো প্রথমেই আমাদের দেখে নিতে হবে যে ইথিলিন গ্লাইকল এর ফর্মুলাটা কি? এর ফর্মুলা হচ্ছে CH2OH। এর মলিকুলার ওয়েট অর্থাৎ যেটাকে আমরা M2 দ্বারা ডিনোট করি, যেহেতু এটা সলিউট সুতরাং সাফিক্সে 2 থাকবে। এর মলিকুলার ওয়েট কত আসবে? আমাদের কার্বন আছে 2, 12 গুণন 2, হাইড্রোজেন আছে 3, 3 6টা, 1 গুণন 6, এবং অক্সিজেন আছে 2, 16 গুণন 2। তাহলে 12 দুগুণ 24, 6 30, আর এখানে 16 দুগুণ 32, তার মানে হচ্ছে 62 এত গ্রাম পার মোল হচ্ছে ইথিলিন গ্লাইকলের মলিকুলার ওয়েট আমরা পেয়ে গেলাম। এখন আমাদের মোলালিটি কি আছে? মোলালিটি এর ফর্মুলা কি আছে দেওয়া? আমরা জানি W2/M2 ইন্টু W1 উপরে হচ্ছে 1000। এখানে W2 কত বলে দেওয়া আছে। এখানে W2 আমরা এখানে সাইডে লিখে নিই। এখানে W2 কত বলা আছে? 6.2 গ্রাম। M2 আমরা বের করে আনলাম 62। W1 কত বলে আছে?
250 গ্রাম, এটা বলে দেওয়া আছে। তাহলে W2 জায়গায় W2 বসিয়ে দিই, 6.2 into 1000 divided by 62 into 250। এটা আমরা এখন ক্যালকুলেশন করলে এটার মান আমাদের সামনে আসবে যেটা 0.4 এত মোল পার কেজি। মোলালিটি আমরা পেয়ে গেলাম। রাউল্টের সূত্র আমাদের কি বলছে? রাউল্টের সূত্রানুসারে আমরা বলতে পারি যে ডেল টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম। কেএফ দেওয়া আছে, এম জানা আছে, ডেল টিএফ এর মান আমরা বার করব। তাহলে ডেল টিএফ ইকুয়ালস টু কেএফ এর মান আমাদের দেওয়া আছে 1.86 ইন্টু 0.4 এত। এটার মান ক্যালকুলেশন করলে যেটা আসবে 0.744 এত আসলে হচ্ছে আমাদের ডেল টিএফ এর মান। তাহলে ডেল টিএফ মানে আবার কি? আমরা যেটা জানি যে ডেল টিএফ মানে টিএফ মাইনাস টিএফ ড্যাশ ইজ ইকুয়ালস টু 0.744। এখানে টিএফ কি? টিএফ হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, আর টিএফ ড্যাশ কি? দ্রবণের হিমাঙ্ক। আমাদের দ্রবণের হিমাঙ্ক বার করতে হবে, অর্থাৎ টিএফ ড্যাশ সম্পর্কে আমাদের জানতে হবে। টিএফ ড্যাশ ইকুয়ালস টু আমরা লিখতে পারি টিএফ ড্যাশ ইকুয়ালস টু টিএফ মাইনাস 0.744। এখন বিশুদ্ধ দ্রাবক এখানে কি? জল। জলের হিমাঙ্ক আমরা কত জানি? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন মাইনাস 0.744। এটা আমাদের টিএফ ড্যাশ বেরিয়ে গেল। টিএফ ড্যাশ ইজ ইকুয়ালস টু, এটাকে ক্যালকুলেশন করলে 273 থেকে বিয়োগ করলে 272.25 এত কেলভিন আমাদের অ্যান্সার। অর্থাৎ দ্রবণের হিমাঙ্ক এখানে আমরা গণনা করলাম, এটার মান আসলো হচ্ছে 272.25 কেলভিন। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম কিভাবে আমাদের রাউলসের সমীকরণের সাহায্যে আমরা জল এবং ইথিলিন গ্লাইকলের দ্রবণটি হিমাঙ্ক কি হবে সেটা আমরা গণনা করে বার করতে পারলাম। এখন আমাদের দ্বিতীয় অঙ্ক, যেটি এইচএস পরীক্ষায় এসেছিল, সেটা কি? সেটা বলেছে যে বেঞ্জিনের মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক 4.9 কেলভিন কেজি পার মোল। অর্থাৎ বেঞ্জিন একটি বিশুদ্ধ দ্রাবক, তার কেএফ এর মান এখানে দেওয়া আছে। আর কি বলছে? 226 গ্রাম বেঞ্জিনে 3.26 সেলেনিয়াম, যা একটি পলিমার, সেলেনিয়াম হোল এন হিসাবে আছে, যেহেতু পলিমার অবস্থায় আছে, দ্রবীভূত আছে, তার হিমাঙ্কের অবনমন বলে দেওয়া আছে 0.112 কেলভিন। এন এর মান গণনা করতে বলছে, অর্থাৎ সেলেনিয়ামের যেটা পলিমার সেটার এন গণনা করতে বলছে, কতগুলো পরমাণু এখানে যুক্ত আছে সেটা গণনা করতে বলছে। সেলেনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ পারমাণবিক ভর 78.8 বলে দেওয়া আছে। তো 78.8 যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর, তাই আমরা বলতে পারি সুতরাং সেলেনিয়ামের আণবিক ওজন কত তাহলে আসলো? 78.8 হচ্ছে এক একটা পরমাণুর ওজন, ইনটু কতগুলো যুক্ত আছে এখানে? এন, এতগুলো যুক্ত আছে। তাহলে এটা বলে দেওয়া নেই, আমাদেরকে বার করে আনতে হলো। এখন মোলালিটি আমরা বার করব দ্রবণের। মোলালিটির ফর্মুলা আমরা জানি যে W2/M2 ইন্টু W1 উপরে 1000। এখানে কি কি বলে দেওয়া আছে সেগুলো আমরা দেখি। প্রথমে বলে রাখা দরকার যে W2 এখানে বলে দেওয়া আছে 3.26 গ্রাম, অর্থাৎ সেলেনিয়ামের ওজন বলে দেওয়া আছে।
কত গ্রাম বেঞ্জিনের মধ্যে দ্রবীভূত আছে, অর্থাৎ W1 এখানে কত বলে দেওয়া আছে, তো W1 বলে দেওয়া আছে 226 গ্রামের মধ্যে দ্রবীভূত আছে। আর এখানে M2 আমরা একটু আগেই বের করলাম, M2 হচ্ছে 78.8 N, এটা আমরা জানি। তাহলে আমরা এই মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে কীরকম মানগুলো পেলাম আমরা, W2 অর্থাৎ 3.26 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 78.8 ইন্টু N, এটা একটা, ইন্টু W1 অর্থাৎ 226, এটা আমাদের মোলালিটি সম্পর্কে আমরা দেখলাম। এবার রাউল্টের সূত্রে কি বলছে সেটা আমরা দেখব। রাউল্টের সূত্রানুসারে কি জানি আমরা, যে ডেল TF ইজ ইকুয়ালস টু KF ইন্টু M। এখানে KF এর ভ্যালু কিন্তু বলে দেওয়া আছে প্রথমেই 4.9 কেলভিন কেজি মোল টু দি পাওয়ার -1, এটা বলে দেওয়াই আছে দ্রবণের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা ডেল TF এর মানও কিন্তু বলে দেওয়া আছে, ডেল TF এর মান এখানে বলে দেওয়া আছে, হিমাঙ্কের অবনমন ঘটবে 0.112 কেলভিন। তাহলে সবই বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা সহজেই মোলালিটির মানটা বের করে আনতে পারবো, আর মোলাল গাঢ়ত্ব তো আমরা জানি। তাহলে ডেল TF ইকুয়ালস টু আমরা জানি 0.112 ইজ ইকুয়ালস টু 4.9 ইন্টু M। দেয়ারফোর আমরা বলতে পারি যে M ইকুয়ালস টু 0.112 বাই 4.9, মোলাল গাঢ়ত্ব ইকুয়ালস টু আমরা এটা বার করে আনতে পারি। এখন এখান থেকে আমরা M এর মান কত আমরা জানি, 3.26 ইন্টু 1000 বাই 78.8 ইন্টু N ইন্টু 226 ইজ ইকুয়ালস টু 0.112 বাই 4.9, বা আমরা N ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, M ইকুয়ালস টু আমরা বলতে পারি 3.26 ইন্টু 1000 ইন্টু 4.9 ইন্টু 4.9 এটা ডিভাইডেড বাই 78.8 ইন্টু 226 ইন্টু 0.112, N এখানে চলে গেল। তাহলে N ইকুয়ালস টু এটা বাই 78.226 ইন্টু 1.229। আচ্ছা, ঠিকই আছে। তাহলে এখান থেকে N এর মান ক্যালকুলেশন যদি আমরা করি, এটার মান আসবে 8.008। দিস ইজ নিয়ারলি ইকুয়ালস টু আমরা 8 ধরে নিতে পারি, অর্থাৎ আমরা N এর ভ্যালু পেলাম হচ্ছে 8। অর্থাৎ সেলেনিয়াম পলিমারটি এখানে কিরকম হিসাবে থাকবে, সেলেনিয়াম 8 হিসাবে থাকবে, Ac8 হিসেবে থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা N এর মানকে ক্যালকুলেশন করে বের করে আনতে পারলাম। তাহলে এটা গেল দ্বিতীয় টাইপের একটি অঙ্ক। এখন আমরা তৃতীয় টাইপের আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। সেখানে কি বলেছে, সেখানে বলেছে যে 200 গ্রাম জলে 50 গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবীভূত আছে। এরূপ একটি দ্রবণকে শীতল করে উষ্ণতা -9.3 ডিগ্রি সেলসিয়াস করা হলো। এর ফলে কত গ্রাম বরফ দ্রবণ থেকে বেরিয়ে আসবে সেটা বার করো। জলের KF এর মান দেওয়া আছে। এখানে প্রথমেই ধরে নিতে হবে যে ধরি -9.3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবণে জলের পরিমাণ
W1 গ্রাম। এটা আমরা প্রথমে ধরে নিলাম, ঠিক আছে। এখান থেকে মোলালিটি যদি আমরা বার করি, মোলালিটির ফর্মুলা W2 M2 ইন্টু W1 ইন্টু 1000। এখানে কি কি দেওয়া আছে? এখানে W2 বলে দেওয়া আছে। এখানে W2 হচ্ছে ইথিলিন গ্লাইকল 50 গ্রাম বলে দেওয়া আছে। M2 আমরা ইথিলিন গ্লাইকলের আণবিক ওজন এর আগের অঙ্কে বের করেছি, 62 হচ্ছে আণবিক ওজন ইথিলিন গ্লাইকলের। M2 আমরা জানি। W1 আমরা ক্যালকুলেশন করে বার করব এখানে W1 এর পরিমাণ কি আছে। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশনে বসিয়ে দিলাম যে 50 ইন্টু 1000, M2 হচ্ছে 62 ইন্টু W1। এটা হচ্ছে আমাদের মোলালিটি আমরা বের করলাম। আবার সেই আগের মতনই রাউল্টের সূত্র অনুসারে আমরা বলতে পারি যে ডেল TF ইজ ইকুয়ালস টু KF ইন্টু M। ডেল TF এখানে কতখানি কমে গেছে উষ্ণতা, বলছে 9.3 ডিগ্রি। মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে যাবে 9.3। এখানে জলের KF এর মান দেওয়া আছে 1.86। এবার মোলাল গাঢ়ত্ব আমরা একটু আগে বার করলাম কত, মোলালিটি 50 ইন্টু 1000 বাই 62 ইন্টু W1। তো এখান থেকে আমাদের W1 কে ক্যালকুলেশন করতে হবে। তো W1 ইজ ইকুয়ালস টু কি দাঁড়ালো? W1 ইজ ইকুয়ালস টু দাঁড়ালো 1.86 ইন্টু 50 ইন্টু 1000, ঠিক আছে। তাহলে 62 ডিভাইডেড বাই 62 ইন্টু 9.3, এটা আমাদের W1 এর ভ্যালু দাঁড়ালো। W1 ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেশন করলে এর মান আসবে 161.29 গ্রাম। এত গ্রাম আসলো হচ্ছে, যেটি 9.3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবণের জলের পরিমাণ এটাই থাকলো। তাহলে আমরা লিখতে পারি জলের পরিমাণ এত, আমরা নিয়েছিলাম জল কতখানি, 200 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি -9.3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবণ থেকে 200 মাইনাস 161.29 এত গ্রাম, অর্থাৎ 38.71 গ্রাম বরফ বেরিয়ে আসবে। আমরা জল নিয়েছিলাম 200, তার মধ্যে থেকে জল কাজে লেগেছে হচ্ছে 161.29 গ্রাম। তাহলে বাকিটা বরফ হয়ে সলিউশন থেকে বেরিয়ে আসছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 38.71 গ্রাম। এটা আমাদেরকে বুঝতে হবে। তো স্টুডেন্টস, আজকে আমরা কলিগেটিভ প্রপার্টির ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। বাড়িতে ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কারণ মূলত এখান থেকে অঙ্কই আসবে পরীক্ষায় এলে। আজকের মতন এতটুকুই থাকবে। থ্যাংক ইউ।